বেঈমান মীর জাফর 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই একটি নামই বাংলায় বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে আছে। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রে শুধু মীর জাফর একা ছিলেন না, সেখানে জড়িত ছিলেন আরও অনেক প্রভাবশালী ব্যক্তি। ঘসেটে বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ খান, উবির চাঁদ, শরৎ চাঁদ এবং ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বেঈমানের সমস্ত দায় কি শুধু মীর জাফরের একার? আজও এই প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যায় মীর জাফরের বংশধরদের। তাদের আক্ষেপ একটাই, ষড়যন্ত্রে এতজন জড়িত থাকলেও ইতিহাস কেন শুধু মীর জাফরকেই বেঈমান হিসেবে মনে রাখলো? মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিকের এটি দ্বিতীয় পর্ব। আজ আমরা জানব পলাশীর যুদ্ধের নেপথ্যের সেই সব চরিত্রদের কথা যারা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত ঘনিষ্ঠ, অথচ শেষ পর্যন্ত তার পতনের অন্যতম কারণ হয়ে ওঠেন। ভিডিওতে যে সমাধিটি দেখতে পাচ্ছেন সেটি মীর জাফরের শেষ ঠিকানা। তার পুরো নাম মীর সৈয়দ মুহাম্মদ জাফর আলী খান বাহাদুর। জন্ম 1691 সালে। মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয়। আজও তার পরিবারের সদস্যরা এই কবরের সামনে এসে অতীতের ইতিহাসকে স্মরণ করেন। আর এবার দেখুন এই বিশাল প্রবেশদ্বার। একসময় এই গেট দিয়েই প্রবেশ করতেন মীর জাফর। চারপাশে ছিল কড়া পাহারা, রাজকীয় আয়োজন আর ক্ষমতার জৌলুস। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে অন্য এক পরিচয়ে। এবার আসা যাক পলাশীর যুদ্ধের অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী মীর জাফরের পরিচয়। নবাব আলীবর্দী খানের আমল থেকে তিনি ছিলেন বাংলার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সেনাধ্যক্ষ। শুধু তাই নয়, তিনি ছিলেন আলীবর্দী খানের ভগ্নিপতিও। কিন্তু আলীবর্দীর মৃত্যুর পর তার নাতি সিরাজউদ্দৌলা বাংলার নবাব হলে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মীর জাফর। দীর্ঘদিনের ক্ষমতার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত অসন্তোষই তাকে সিরাজ বিরোধী শিবিরে নিয়ে যায়। তবে ষড়যন্ত্রের তালিকায় শুধু মীর জাফর ছিলেন না, জগৎ শেঠ ছিলেন বাংলার সবচেয়ে ক্ষমতাবান ব্যাংকার এবং নবাবী কোষাগারের অন্যতম প্রধান অর্থ নিয়ন্ত্রক। ইতিহাসবিদদের একাংশের মতে সিরাজউদ্দৌলার সঙ্গে তার সম্পর্ক একসময় তিক্ত হয়ে ওঠে। ব্যক্তিগত অপমান এবং রাজনৈতিক অনিশ্চয়তা, এই দুই কারণেই তিনি সিরাজ বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন বলে ধারণা করা হয়। এরপর রয়েছেন রায় দুর্লভ। তিনি ছিলেন নবাবের দেওয়ান বা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সিরাজউদ্দৌলার বেশ কিছু আকস্মিক ও বিতর্কিত সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। সেই ক্ষোভই তাকে ষড়যন্ত্রকারীদের দলে ঠেলে দেয়। ইয়ার লতিফ খান ছিলেন নবাবের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনিও সিরাজের নেতৃত্বে সন্তুষ্ট ছিলেন না। সুযোগ বুঝে তিনিও যোগ দেন সেই গোপন পরিকল্পনায়, যা শেষ পর্যন্ত বাংলার ইতিহাস বদলে দেয়। আর ঘসেটে বেগম, তিনি ছিলেন সিরাজউদ্দৌলার মাসি এবং নবাব পরিবারের অন্যতম প্রভাবশালী নারী। আলীবর্দী খানের মৃত্যুর পর তিনি চেয়েছিলেন বাংলার সিংহাসনে অন্য কাউকে দেখতে। ফলে সিরাজের বিরুদ্ধে অন্দরমহল থেকেই শুরু হয় বিরোধিতা। অর্থাৎ নবাবের শত্রুরা শুধু বাইরে নয়, তার নিজের পরিবার এবং প্রশাসনের ভেতরেও ছিল। আর এই সমস্ত অসন্তোষ, ক্ষমতার লড়াই এবং ব্যক্তিগত বিরোধকে এক সুতোয় গেঁথেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভ। তিনি বুঝেছিলেন সরাসরি যুদ্ধ করে বাংলার নবাবকে হারানো কঠিন, কিন্তু যদি নবাবের ঘনিষ্ঠদেরই তার বিরুদ্ধে দাঁড় করানো যায় তাহলে বিজয় অনেক সহজ হবে। তারপর যা ঘটেছিল তা ইতিহাস। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে যুদ্ধ শুরু হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকেও মীর জাফর, রায় দুর্লভ সহ একাধিক সেনাপতি কার্যত নিষ্ক্রিয় থাকেন। ফলাফল সিরাজউদ্দৌলার পরাজয়। বাংলায় ইংরেজ আধিপত্যের সূচনা এবং ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুরু।
কিন্তু এতগুলো চরিত্র, এতগুলো ষড়যন্ত্রকারী থাকা সত্ত্বেও বাংলার লোক মুখে একটাই নাম অমর হয়ে গেল, মির্জাফর। তাই আজও তার সমাধির সামনে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করেন, ইতিহাসের বিচারে কি সত্যিই একা মির্জাফরই বেঈমান ছিলেন, নাকি তিনি হয়ে উঠেছেন একটি বৃহত্তর ষড়যন্ত্রের প্রতীক? তবে ইতিহাসের আরেকটি দিকও রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার চরিত্র, তার প্রশাসনিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত জীবন নিয়েও ইতিহাসের নানা বিতর্ক ও সমালোচনার উল্লেখ পাওয়া যায়। সেই অজানা অধ্যায় নিয়ে থাকছে আমাদের পরবর্তী পর্ব।